প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, প্রতি বছর বিশেষ করে বাজেটের সময় আসলে এই আলোচনাটি হয় যে আমরা কেমন বাজেট চাই, বিশেষ করে প্রান্তিক মানুষের যে তার জীবনযাত্রার উন্নয়ন কতটা ঘটবে আগের বছরের বা আগের অর্থ বছরের থেকে পরবর্তী বছরে যে বাজেট বরাদ্দ হবে, যে অর্থ বরাদ্দ হবে, যে বাজেট নির্ধারণ হবে, সেখানে তার জীবনযাত্রার গুণগত মান কতটা বাড়বে। পাশাপাশি যারা বেকার আছেন বা নতুন করে এই কর্মসংস্থানের যুদ্ধে যারা আবির্ভূত হবেন বা সংযুক্ত হবেন, তারা ভাবেন যে আসলে তার কর্মের নিশ্চয়তা কতটা আছে, কিংবা যারা কর্মের সাথে সম্পৃক্ত আছেন তাদের চিন্তা থাকে তিনি আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারবেন কিনা। অর্থাৎ যে যেখানে আছে সেটি ব্যবসায়ী তার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বাজেটকে দেখার চেষ্টা করে, এবং যারা বিভিন্ন কর্মে আছে তারা যার যার কর্মের অবস্থান থেকে তার বেতন সুযোগ সুবিধার প্রসঙ্গ থেকে বাজেটকে দেখার চেষ্টা করে, এবং সেই সূত্র ধরে কেমন বাজেট চাই এই সবার জায়গার থেকে যে মতামতগুলো আসে, যে বিচার বিশ্লেষণগুলো আসে, যারা অর্থনীতির সাথে বা বাজেটের নানা প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, তারা যে মন্তব্যগুলো করে থাকেন বাজেটের আগে, যে বিষয়গুলোকে সরকারকে মনোযোগী হওয়ার কথা বলেন, সেই ব্যাপারগুলোতে কিন্তু একটা সমন্বয় করেই বাজেট চূড়ান্ত আকারটি সেটি উত্থাপন বা নির্ধারণ হয়ে থাকে। 2025 এবং 25-26 অর্থ বছরের যে বাজেট সেটি কেমন হবে, এই পরিবর্তিত পরিস্থিতিকে কতটা বিবেচনায় রেখে সকলের যে কথা গুরুত্ব দিয়ে আলোচনা করে এবং সেটি বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করে সকলের জীবনমান এবং প্রত্যাশিত যে পরিবর্তনের জায়গাগুলো কতটা নিশ্চিত করা যাবে, সেই প্রসঙ্গগুলোকে নিয়ে আজকের আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার শিরোনাম কেমন বাজেট চাই। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, যিনি ব্যাংক, অর্থনীতি এবং এই অর্থনীতির সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত আছে, বিষয়গুলো ক্রিয়াশীল থাকে, সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন একজন সম্মানিত আলোচককে আজকে আমরা আলোচক হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন টিআইবির সম্মানিত সদস্য ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একেবারে সরাসরি এই প্রশ্নটি দিয়ে আলোচনাটি শুরু করতে চাই মাজেদুল হক। সেটি হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে একটি দেশের অর্থাৎ 25 এবং 26 অর্থ বছরের 26 সালের অর্থ বছরের বাজেট কেমন হওয়া উচিত। একজন অর্থনীতি বিশ্লেষক হিসাবে আপনি সরকারের কাছে কোন বিষয়গুলোকে উত্থাপন করবেন যেগুলো সরকার বাজেটে অন্তর্ভুক্ত করতে পারে কিংবা চিন্তা রাখতে পারে? একটা জাতীয় বাজেট এটা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য এটা করলে চলবে না। এটা করতে হবে যে মানে সব জনগণের জন্যই, সব জনগণের যে মঙ্গল হবে, জনগণের যে ভালো হবে, সেটার জন্যই আসলে আমাদের এই জাতীয় বাজেটটা প্রণয়ন করা হয়। কিন্তু এবছরের যে বাজেটটা প্রণয়ন করতে যাচ্ছে, যেহেতু এবছর কোনো পার্লামেন্ট নাই, এবছর অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়ন পেশ করতে যাচ্ছে, এই বাজেটের যে প্রত্যাশা এবং কেমন বাজেট হওয়া উচিত সেটা আমি একটু বলি আপনাকে। এই মুহূর্তে বাংলাদেশের যে অর্থনীতির অবস্থাটা কি, আমরা কিছুদিন আগে আমরা শ্বেতপত্র, অর্থনীতির উপরে যে শ্বেতপত্র প্রকাশ হলো, সেই শ্বেতপত্র অনুযায়ী আমি বলতে পারি যে এখন যে অর্থনীতির পরিস্থিতি, অর্থনীতিটা কিন্তু এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে, ইনসেন্টিভ কেয়ার ইউনিটে পড়ে আছে অর্থনীতিটা। কেন? তার কারণ হচ্ছে যে এই অর্থ বছরে 14% বেকারত্ব বেড়েছে, 4%-এর কাছাকাছি এমপ্লয়মেন্ট কমে গেছে, এবং সামনের দিনে এটা আরও শোচনীয় অবস্থা হবে, এবং রাজস্ব আয় দিনে দিনে কমে যাচ্ছে, যেটা দিয়েই আপনি বাজেটের ব্যয়টা করবেন। এবছর হয়তো ঘাটতি বাজেট 4%-এর নিচে নেওয়ার পরিকল্পনা সরকার করেছে, কিন্তু এইটা ঘাটতি বাজেট পূরণ করার জন্য যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো আমরা কতটুকু মোকাবেলা করতে পারবো। একটা হচ্ছে যে এটা কি আমি রাজস্ব আয় থেকে আমি কি পূরণ করতে কখনোই পারবো না, কারণ প্রতি বছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আমরা কখনো পূরণ করতে পারিনি। এবং এটা করে কি হয়, আমার এক্সটার্নাল সোর্স বৈদেশিক ঋণ নিতে হয়, আমার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে হয়, সেটা ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নিতে হয়। এই অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে যে বাজেটটা আসলে আসতেছে, আমরা দেখলাম যে 7,90,000 কোটি টাকার বাজেট আসছে, সেই বাজেটটা আমার কাছে এটা একদমই মানে আমি বলবো যে যেটা মানে সময়ের সাথে এই বাজেট সাইজ বলেন এবং যে নীতি নির্ধারণী পর্যায়ে যেটা বিভিন্ন পলিসি করা হয়েছে বাজেটের ভিতরে, সেই পলিসিগুলো আমার কাছে মনে হচ্ছে যে একটু সমালোচিত হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আয় বৈষম্য অনেক বেড়ে গেছে, বাংলাদেশে সম্পদ বৈষম্য বেড়ে গেছে,
বাংলাদেশে সামাজিক বৈষম্য বেড়ে গেছে। কারণ মানে যে ধনী হচ্ছে সে শুধু ধনী হচ্ছে, অর্থের পরিমাণ তার বাড়ছে, আর যে গরিব হচ্ছে সে দিনে দিনে আরো গরিব হচ্ছে। মানে এই সমন্বয়টা তো আসলে বাজেটের মাধ্যমে আমাদের দেশে কতটা করা সম্ভব? আয় বৈষম্য যখন বেড়ে যায় তখন আপনার মানে ধনী শ্রেণীর, বণিক শ্রেণীর উপরে আপনার ট্যাক্স ইম্পোজ করে তার যে আয় আছে সেই আয়টাকে কমানো, এবং এটা অর্থনীতি দেশ উপকৃত হলো এবং আপনার ডেভেলপমেন্ট খাতে সেটা এক্সপেন্ডিচারও করতে পারবে এবং আয় বৈষম্য কমে গেল। কারণ আপনার প্রাথমিক স্তরে 11 ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে এদেশে। জি, তাহলে যখন একটা শিক্ষা ব্যবস্থা যখন বৈষম্য থাকে তখন শিক্ষা ব্যবস্থা থেকে আপনার সামাজিক বৈষম্য শুরু হয়ে যায়, তাই না? তাহলে আপনার যে বৈষম্যটা এবং যে সম্পদ বৈষম্য, সেই সম্পদ বৈষম্যটা কিভাবে কমানো যায়? যে উত্তরাধিকার কর আছে, এটা আমেরিকাতে এটা প্রচলিত রয়েছে, বাংলাদেশে এটা প্রচলিত নাই। তাহলে আমার সম্পদ বৈষম্য বেড়ে যাচ্ছে কিন্তু আমি উত্তরাধিকার ট্যাক্স আমি এখনো ইম্পোজ করছি না, তাহলে এটা আমাদের একটা দুর্বলতা। তাহলে আমরা কি আসলে আমাদের যে পলিসিগুলো, পলিসি ফেভার্স দ্য রিচ, পলিসি ফেভার্স দ্য ওয়েলথি ক্লাস, এটা তো হওয়া উচিত ছিল না এবং এখনও হচ্ছে। কারণ আপনি যখনই রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা সরকারের থাকে তখনই আমরা অ্যাডভান্স ট্যাক্স বাড়িয়ে দিই। এবছরও 100টা পণ্যর কাছাকাছি অ্যাডভান্স ট্যাক্স অগ্রিম কর নেওয়া হবে। অগ্রিম কর ব্যবস্থা যেখানে থাকে, যে অর্থনীতিতে থাকে, সেই অর্থনীতিতে ট্যাক্স টু জিডিপি রেশিও, কর টু জিডিপি রেশিও খুব বাড়ে না, কারণ অগ্রিম ট্যাক্স আপনাকে অলস করে দিবে, আপনার স্ট্র্যাটেজি ডেভেলপ করবে না। মাজেদুল হক, এইখানে আপনি যেখানে শেষ করলেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সরকার এবার যে বাজেটের আকার এবং পণ্যের দাম কিংবা আমদানি রপ্তানির প্রসঙ্গগুলো যেভাবে ভাবছে, সেটি একজন অর্থনীতি বিশ্লেষক হিসেবে আপনার সেটি অজানা না, আপনি ভিতরের তথ্যগুলো জানেন। কিন্তু এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো গুণগত পরিবর্তন আনবে কিনা, এবং না আনলে চ্যালেঞ্জগুলো কি থাকবে, কিংবা পরিবর্তিত পরিস্থিতির বাজেট সাধারণ মানুষকেও হিসাব করে চলার কথা, আপনারা এই শব্দটি ব্যবহার করেন, সাধারণ মানুষ চলার ক্ষেত্রে যে হিসাবগুলো রাখা উচিত এই অর্থ বছরে, সেই হিসাবের খাত বা সেক্টরগুলো বা কি, এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে আমরা আলোচনা করছি, কেমন বাজেট চাই, সম্মানিত আলোচক হিসেবে আছেন মোহাম্মদ মাজেদুল হক। মাজেদ ভাই, যে প্রশ্নগুলো রেখে যাওয়া, যে এবারের পরিবর্তিত পরিস্থিতির বাজেট থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা বিশেষ অবস্থা বিরাজ করে, কিন্তু সাধারণ মানুষ তো তার একটা সবসময় একেবারে প্রত্যাশা হলো যে আমার অবস্থার পরিবর্তন ঘটবে কিনা, অর্থাৎ সে আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারবে কিনা। এই প্রশ্নে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি ব্যাখ্যা? এই বাজেটের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নতি হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে মূল্যস্ফীতি যেভাবে বেড়ে চলেছে, সারা পৃথিবীতে মূল্যস্ফীতি যেখানে মানে কমে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু এটার কোনো কমার সম্ভাবনা আমি দেখছি না। কারণ আমি মূল্যস্ফীতি যে কয়েক বছর ধরে যে উচ্চ মূল্যস্ফীতি, এটাতে অনেক মানুষ গরিব হয়ে গেছে, অনেক মানুষ দরিদ্র হয়ে পড়েছে। তাহলে এই দরিদ্র মানুষদেরকে যে সুরক্ষা, সেটা তো দিব আমি মানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যম দিয়ে। কিন্তু বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে 26টা মন্ত্রণালয়ের অধীনে 140টা সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান, অনেক বছর ধরে এটা চলমান। কিন্তু খুব একটা দুঃখজনক যে এর ভিতরে 140টা কর্মসূচির ভিতরে 21টা কর্মসূচি এটা দরিদ্রের সাথে কোনো সম্পর্ক নাই। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যে আমি বাজেটটা রাখতেছি, বরাদ্দটা, এটা আমি ধনী শ্রেণীর এবং বণিক শ্রেণীর ওদেরকেও আমি দিচ্ছি। কিভাবে দিচ্ছি? আমি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অবসরপ্রাপ্ত তাদেরকে আমি পেনশন দিচ্ছি, এবং এটা কিন্তু 1/3 এই পেনশনের অ্যামাউন্ট। এবং কোনো যখন ন্যাচারাল ক্যালামিটি আসবে তার যন্ত্রপাতি কেনার জন্য এই অ্যালটমেন্ট এই বরাদ্দটা এখানে আছে। এটা সবথেকে দুঃখজনক। তাহলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এবং সেক্ষেত্রে আপনি কি মনে করেন এটা রিক্লাসিফিকেশন করা দরকার? এবং একটা কথা হচ্ছে যে আপনার ইকোনমিক স্ট্র্যাটেজি রিডিজাইন একটা প্রপোজাল দিয়েছে আপনার প্রধান উপদেষ্টার কাছে, জানুয়ারিতে দিয়েছে। এটাতে কিন্তু মানে এক্সক্লুড করার একটা পরিকল্পনা চলছে, কিছু কিছু প্রোগ্রাম এখান থেকে এক্সক্লুড করা হবে। এবং আরেকটা বিষয় হলো যে 2022 সালের হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে অনুযায়ী সেখানে বলা আছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 62% মানুষ তারা কিন্তু গরিব না, কিন্তু তারা এটার সাথে সুবিধা নিয়েছে।
এবং ওই সার্ভেতে বলা আছে যে 53-52% মানুষ গরিব ছিল কিন্তু সুবিধাটা পায় নাই। কিছুদিন আগে সঞ্চয়পত্র সুদের হার বাড়ানো হয়েছে। সঞ্চয়পত্র কারা রাখে? গভর্নমেন্ট এমপ্লয়াররাই রাখে, তাই না? টাকা না থাকলে কিভাবে সঞ্চয়? তাহলে গভর্নমেন্ট এমপ্লয়াররাই আপনার রিটায়ারমেন্টে যাওয়ার পরে তারা সঞ্চয়পত্র রাখে, তাদের জন্য সুদ বাড়ানো হয়েছে। কিন্তু আপনি যে বিধবা, যে বয়স্ক ভাতা, আপনি তার জন্য 50 টাকা বাড়াচ্ছেন, 100 টাকা বাড়াচ্ছেন। তাহলে আমি বারবার বলছি এদেশের পলিসিগুলো ফেভারস দ্য রিচ। এটা এদেশের বৈষম্য কমার কোনো সম্ভাবনা, বিত্তশালীকে আরো বিত্তবান করছে, আরো বিত্তবান। এবং এই প্রসঙ্গ ধরে আমরা যদি একটু এনবিআর এর ভূমিকা নিয়ে তো বিভিন্ন সময় আলোচনা করি, সেটি এনবিআর কতটা রাজস্ব আদায় করতে পারবে। এনবিআর 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেখানকার কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে আছেন, এখন সরকারের আশ্বাসে কিংবা বিশ্বাসে তারা আন্দোলন থেকে অব্যাহতিতে আছেন বা সেটা প্রত্যাহার করেছেন। এবং এই প্রসঙ্গে একটা বড় অভিযোগ, সেই অভিযোগটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। এনবিআর ভাগ করার প্রশ্নে যেটা বলা হয় যে এটা আইএমএফ এর প্রেসক্রিপশন এটা করা, আদৌ সেটা কিনা, পাশাপাশি এনবিআর রাজস্ব আদায়ের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারবে? আইএমএফ এর একটা সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে যে ওই দেশগুলোর কাঠামোগত পরিবর্তন হয়। আইএমএফ যেখানে ঋণ দিয়েছে সেখানে তারা শর্ত জুড়ে দেয়। তাহলে কাঠামোগত পরিবর্তন, এলডিসি স্বল্পোন্নত দেশে এটা যদি আমরা কাঠামোগত পরিবর্তন করতে পারি কোনো প্রেশারের মাধ্যম দিয়ে, এটা আমাদের জন্য ভালো। এটা লং টাইমের জন্য কিন্তু এটা আমাদের জন্য ভালো। তাহলে এটা আইএমএফ এর প্রেসক্রিপশনও ছিল এবং আমাদের কিছু পিপুলদের, কিছু পলিসি মেকারদের একটা প্রেসক্রিপশন দীর্ঘদিন ধরে ছিল এবং এটা 2008 সালে কিন্তু এটা হওয়ার কথা ছিল। সেখানে তখন কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই। এবং রাজস্ব আয়টা, বাংলাদেশের রাজস্ব আয় কর জিডিপি রেশিও পৃথিবীর ভিতরে, দক্ষিণ এশিয়ার ভিতরে সর্বনিম্ন এবং পৃথিবীর ভিতরে মানে অন্যতম সর্বনিম্ন এটা বলা যায়। কারণ আপনি কর জিডিপি রেশিও যদি না বাড়ে, আপনার 1,10,00,000 টিন আছে, সেখান থেকে আপনার রিটার্ন জমা দিচ্ছে 43 লাখ থেকে 45 লাখ। তাহলে আপনি অনেকে রিটার্ন জমা দিচ্ছে, জিরো রিটার্ন জমা দিচ্ছে। আবার যখন আপনি ট্যাক্স বাড়াচ্ছেন কিভাবে? আপনি পরোক্ষ করের মাধ্যম দিয়ে ট্যাক্স বাড়াচ্ছেন, মানে এখানে একটা ফাঁকি ঝুঁকির ব্যাপার চলছে। এবং সারা পৃথিবীতে কোনো ডেভেলপড ইকোনমিতে কিন্তু পরোক্ষ কর এত বেশির মাধ্যম দিয়ে ট্যাক্স আদায় করা হয় না। কারণ মানে সারা পৃথিবীতে ডাইরেক্ট ট্যাক্স থাকে 65% এবং ইনডাইরেক্ট ট্যাক্স থাকে 35%। বাংলাদেশে এটার উল্টা। আপনার একটা অর্থনীতিতে যখন আপনি পরোক্ষ করের ইম্পোজ করে যখন ট্যাক্স আদায় করবেন, সেই অর্থনীতিতে দরিদ্র মানুষ আরও দরিদ্র হবে। আমার তো লক্ষ্য হওয়া উচিত কি জানেন? আমি 5.5 লাখ কোটি টাকা এনবিআরের লক্ষ্য নির্ধারণ করছি হয়তো, কিন্তু আমার লক্ষ্য হওয়া উচিত কত সংখ্যক ট্যাক্স পেয়ার আমি বাড়াবো, আমার সংখ্যাটা লক্ষ্য হওয়া, সেই সংখ্যাটা গুরুত্বপূর্ণ। সেই সংখ্যাটা, এখানে অর্থের পরিমাণটা গুরুত্বপূর্ণ না, সংখ্যাটা আসলে অর্থ চলে আসবে। আমাদের এখানে চিন্তা করে উল্টাটা আগে এত টাকা আদায় করতে হবে, এবং অ্যাডভান্স ট্যাক্স আমাদেরকে অলস করে দিয়েছে, আমাদেরকে অলস করে দিয়েছে। এবং এই জায়গাতে আমরা একটা বিরতি যাওয়ার আগে 3টা প্রশ্ন আপনার কাছে রেখে যাই। সেটা হলো, এই বাজেটে কতগুলো পণ্যের দাম বাড়বে, তার সাথে সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কতগুলো পণ্য আছে, এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ব্যবসায়ীরা কিছুদিন আগে, 2-3 দিন আগে, আমার ভুল হতে পারে, নিশ্চয়ই আপনি আরও অবগত, একটা সম্মেলন করলো। তাদের আলোচনায় মনে হলো যে তারা একটা হাই পরিস্থিতির মধ্যে আছে, যে তারা ব্যবসায় ভালো করতে পারছে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে বা সুযোগ সুবিধা পাচ্ছে না, এই ধরনের একটা প্রসঙ্গ। পাশাপাশি এই বাজেট বাস্তবায়নের সূত্র ধরে ব্যাংকগুলো কি ভূমিকা রাখতে পারে, এই 3টা প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। কেমন বাজেট চাই সেই সূত্র ধরে মোহাম্মদ মাজেদুল হকের সাথে আলোচনা। মাজেদ ভাই, 3টি প্রশ্ন একটা রেখে যাও। একটা হলো যে কতগুলো পণ্যের দাম বাড়বে, তার মধ্যে কতগুলো পণ্যের সাথে সাধারণ মানুষের জীবনযাত্রা সরাসরি সম্পর্ক আছে। বাজেটে তো প্রতি বছরই কিছু না কিছু পণ্যের দাম বাড়েই, সেটা হচ্ছে 10টা পণ্য হোক, 20টা পণ্য হোক, দাম বাড়েই। কিন্তু আপনার এখানে গৃহস্থলীর জন্য যে পণ্যগুলো আবশ্যক সেগুলোর কিন্তু এখন দাম বাড়বে, মানে ফ্রিজের দাম বাড়বে, ঠিক আছে? এই ধরনের পণ্যের দাম অনেকগুলো এখন বাড়বে। এখন এই মুহূর্তে যে সাধারণ মানুষের জীবনমান, তার ক্রয় ক্ষমতা কমে গেছে, উচ্চ মূল্যস্ফীতির ভিতরে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এই ক্রয় ক্ষমতা যেখানে কমে গেছে সেখানে আপনার এই পণ্যের মূল্যগুলো বাড়ানো এটা যুক্তিযুক্ত না। এবং আমি মনে করি যে বিলাসজাত যে পণ্যগুলো আছে সেগুলো দাম বাড়ুক, যেগুলো ওয়েলথি ক্লাস ব্যবহার করে ওই পণ্যগুলোর দাম বাড়ুক। দ্বিতীয়, আর আপনি আরেকটা কথা বলছেন যে ব্যাংকিং ব্যবস্থার ব্যাংক কি ভূমিকা রাখবে। আপনার রাজস্ব যে ঘাটতি হয়, বাজেট যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করবে তো অভ্যন্তরীণ উৎস থেকে, ব্যাংক ব্যবস্থা থেকে। আপনার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিলে এখন কর্মসংস্থান কমে যাবে, অর্থনীতি স্থবির হয়ে যাবে। কেন? কারণ আপনার সরকার যখন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক থেকে যখন ঋণ নেয়, তখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে যায়, ব্যক্তিগত বিনিয়োগ কমে যায়, কারণ সে সরকারকে প্রায়োরিটি দেয়, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সরকার যখন কেন্দ্র ব্যাংক থেকে ঋণ নেবে তখন ইনফ্লেশন বেড়ে যাবে,
তাহলে দেয়ার ইজ এ চ্যালেঞ্জ। যে ইনফ্লেশনের মাধ্যম দিয়ে আমরা উচ্চ মূল্যস্ফীতির ভিতরে চলছিলাম, সেই চ্যালেঞ্জটা আমরা কতটুকু ধরে রাখতে পারবো? এখানে তো আসলে সবচেয়ে বড় উপযোগী পদ্ধতি হলো সমন্বয় করা, দুই পক্ষে একটা ব্যালেন্স করা। সেটা কি আমাদের দেশে হয় কিনা? না, সেটা আমি একটু বলি, সেটা আমাদের দেশে কখনো হয় নাই এবং এটা করাও খুব কঠিন। তার কারণ হচ্ছে যে আপনার IMF ঋণ দিচ্ছিল না, আমরা বৈদেশিক উৎস থেকে যে ঋণ নিব, বাজেট সহায়তা নিব, এখন যদি IMF যদি এই কিস্তিটা না দিত তাহলে কিন্তু বিশ্বব্যাংকও দিত না। তাহলে জাপানে গেছে, জাপানে কিন্তু দ্বিপাক্ষিক প্রধান উপদেষ্টা কিন্তু একটা ঋণের প্রস্তাবনা জাপানকে দিবে, ঠিক আছে? তাহলে আমরা যে বৈদেশিক উৎস থেকে যে ঋণ পাবো সেই পরিস্থিতি নাই। কারণ কি জানেন, কোনো দেশে যখন অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা যখন বিরাজ করে, তখন বিদেশি উৎস থেকে ঋণ পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সেখানে বিদেশি বিনিয়োগ হয় না। এবং এখন যে এটা করতে হবে, এই বাজেটের লক্ষ্য যদি পূরণ করতে চাই, যদি জনকল্যাণমূলক বাজেট করতে চাই, জনমুখী বাজেট করতে চাই, তাহলে বিনিয়োগ, দেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যবস্থা বিনিয়োগ পরিবেশ তৈরি করতে হবে এবং ট্যাক্স পলিসি যেটা আছে, বিনিয়োগ বান্ধব করার নীতি আমাদের যেহেতু একটা বিশেষ বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে, তারা তো একটা বিশেষ পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতিতে যে বাজেট হবে সেটা কি আসলে জনকল্যাণমূলক করা যাবে আদৌ? দেশের যে অস্থিরতা এখন চলছে, আপনার জনকল্যাণমূলক বাজেট করতে গেলে আপনার রেভিনিউ বাড়াতে হবে। আপনার আয় না থাকলে আপনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন? আপনার তো আয় দিনে দিনে কমে যাচ্ছে, রাজস্ব আয় কমে যাচ্ছে, বিদেশি উৎস ন্যারো হয়ে যাচ্ছে, তারা প্রতিশ্রুতি কমে গেছে। এবং আপনি অবাক হবেন, এই অর্থবছরে 58% বিদেশি ঋণের প্রতিশ্রুতি কমে গেছে, 58%। কারণ এখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, এখানে সোশ্যাল ইনস্টেবিলিটি আছে এবং মানে ইকোনমিক ইনস্টেবিলিটি আছে, এই জন্য এগুলো কমে যাচ্ছে। সুতরাং সামনের দিনে কিন্তু আমরা রাজস্ব আয় ছাড়া আমরা জনকল্যাণমূলক বাজেট কখনোই বাস্তবায়ন করতে পারবো না। আরেকটা কথা একটু বলে, যে বাজেট স্বচ্ছতা, বাংলাদেশে বাজেট স্বচ্ছতা কিন্তু খুবই কম এবং দক্ষিণ এশিয়ার ভিতরে সর্বনিম্ন পর্যায়ে বলা যায়। পাকিস্তানও বাজেট স্বচ্ছতা কম, বাজেট স্বচ্ছতার স্কোর বাংলাদেশে 37 100-এর ভিতরে, যেখানে গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে যে 45। যে দেশে যে 45 থাকলে সেটাকে মোটামুটি না 61-এর উপরে যেতে হবে। 61-এর উপরে গেলে আপনি মনে করবেন যে বাজেট ইনস্ট্রুমেন্ট, 45 কি পাস মার্ক না, 45 এখন এভারেজ, গ্লোবাল এভারেজ। এখন আমি বলি যে দেশে বাজেট স্বচ্ছতা নাই, যে দেশে বাজেট স্বচ্ছতা বলতে কি জবাবদিহিতা নাই সরকারের, আপনার জনগণের কাছে আপনি বাজেট ম্যাটেরিয়ালস কি করছেন, কিভাবে বাজেট ডিসিশন নিচ্ছেন, খরচ হলো, এটা জনগণের সাথে আপনি সম্পৃক্ত করছেন না, কনসালটেন্সি নাই। এবং আপনি কি জানেন, এভরি ট্যাক্স পেয়ার হ্যাজ টু রাইট টু নো হোয়ার মানি ইজ স্পেন্ট। সুতরাং আমাদের দেশে এটা গ্যাপ রয়ে গেছে। তো যে দেশে বাজেট স্বচ্ছতা নাই, সে দেশে জনগণকে বা যারা সুবিধাভোগী হবে তাদেরকে একটা অন্ধকারের মধ্যে, অন্ধকারের ভিতরে, এবং সেই অন্ধকার থেকে যদি একটু আরেকটা মন্তব্য নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখি মাজেদুল হক ভাই, সেটি হচ্ছে যে ব্যবসায়ীরা যা বলছে, তারা একটা তো হাই হাই করছে যে কি অবস্থা হবে সামনের দিনগুলোতে। তাদের হাই হাই কি আমরা ব্যবসায়ীরা সব আমলে হাই হাই করতে দেখি, আসলে কি হাই হাই করার মতো অবস্থা আছে? দেখেন, 1972 সালে 313টা ছিল কারখানা ছিল, এখন কারখানার পরিমাণ বেড়েছে 50,000-এর কাছাকাছি। তাহলে এই 50,000 কারখানা কিভাবে হলো? গভর্নমেন্ট পলিসি সাপোর্ট দিয়েছে। যারা চাইল্ড ইন্ডাস্ট্রি ছিল তারা প্যারেন্ট হয়েছে, প্যারেন্ট হয়েও তারা বলছে আমাদেরকে এখনো ট্যাক্স অব্যাহতি দিতে হবে। এবং সরকার তাদেরকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে ইডিএফ তৈরি করেছে, ফান্ড ক্রিয়েট করেছে এক্সপোর্ট ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। সেই ইডিএফ ফান্ড থেকেও তারা কিন্তু টাকা, সেটাও ঋণ খেলাপি হয়ে গেছে, দুঃখজনক। এখন তারা হাই হাই করছে। তাহলে অসুবিধাটা কোথায়? তাহলে এখন হাই হাই করছে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকটে তারা এখন হাই হাই করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সংকটটাকে নিরসন করার জন্য এটা তো একদিনের কাজ না, কারণ এটা তো আমার একটা কন্ট্যাক্ট করতে হবে। আমি যদি গ্যাস উত্তোলন করতে চাই তাহলে বিদেশি কোম্পানির সাথে আমার কন্ট্যাক্ট করতে, চুক্তি করতে হবে, কারণ বাংলাদেশে রাতারাতি সম্ভব না। এলএনজি আপনি ইম্পোর্ট করবেন, সেটা এলএনজি ইম্পোর্ট করলেন, সেটা ভালো কথা, কিন্তু আপনার যে আমার সব থেকে বেস্ট ওয়ে আউটটা হচ্ছে আমার কূপ খনন করা, গ্যাসের কূপ খনন করা। সেই খনন করার টেকনোলজি কি আমাদের আছে? নাই। তাহলে আমরা যখন বাইরের কোম্পানির কাছে দিব, সেটা তো সময়ের বিষয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়গুলো কি হবে সেটি বাজেটকে সামনে রেখে সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করবেন। এবং যেটি আপনি গুরুত্ব সহকারে, সকল আলোচনায় গুরুত্বপূর্ণ, তার কাছে যেটা আমরা সবসময় বলে থাকি, আপনারাও বলে থাকেন, যে বাজেটের স্বচ্ছতা বা জবাবদিহিতার প্রসঙ্গ সেটি নিশ্চিত হোক। এবং আমরা মনে করি সেটি এই সরকারের হাত ধরে শুরু হোক, একটা গতি পাক। এই কথাগুলো বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। তার আগে মোহাম্মদ মাজেদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।